বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। অধ্যাপক তোফায়েল আহমেদ, আমরা যেটি জানতে চেয়েছিলাম যে এই যে নির্বাচনটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, আমরা জানি যে এটা দলীয় নির্বাচন নয়, কিন্তু জনপ্রতি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ যদি পরিবর্তন করা হয় সেটা এমনকি প্রধানমন্ত্রীও পর্যন্ত বলেছেন। এইটি আসলে প্রয়োজন আছে কিনা এবং এখনকার যেই চর্চা সেই চর্চা অনুযায়ী আসলে এটা থাকার দরকার আছে কিনা? না, এখন বিষয়টা হচ্ছে আমি দলীয়ভাবে করা এবং এখন যে হচ্ছে তার মধ্যে বড় কোনো পার্থক্য নাই। কারণ যদি আপনি গত সিটি নির্বাচন, তার আগের পৌরসভা নির্বাচনগুলোও দেখেন, ইভেন উপজেলা পরিষদ নির্বাচনগুলোও দেখেন, এগুলো কিন্তু মূলত দলীয়ভাবে সমর্থিত প্রার্থীরাই নির্বাচন করেছেন এবং দলের নামে কিন্তু সমর্থন এবং বিরোধিতা করা হয়েছে। তো সুতরাং এখানে দলীয়ভাবে নির্বাচন করার একটা মোটামুটি প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং এটা ওইভাবেই হয়ে আসছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রী যেটা বলার চেষ্টা করেছেন, তারা এটা আইনগতভাবে দলীয় করবেন। তো সুতরাং এটা নতুন করেও এখানে মূল্য সংযোজন করবে বলে আমার মনে হয় না, যা ছিল তাই থাকবে। কিন্তু একটা শঙ্কার বিষয় আছে, সেটা হচ্ছে দলীয়ভাবে যদি করাই হয়, দলীয় সিম্বলে, দলীয় প্রতীকে করতে হবে, তখন এটার একটা ভিন্ন মাত্রা তো অবশ্যই পাবে। যদি দলীয়ভাবে দলীয় সিম্বলেই করা হয়, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, এই জাতীয় বিভিন্ন প্রতীকগুলো দিয়ে। তো আমাদের একটা সুপারিশ ছিল এই যে দলীয় ভিত্তিতে করুন, বা দলীয় ভিত্তিতে না করলেও দলীয়ই তো হচ্ছে এটা। তাহলে এখানে কাঠামোটা, এখন যে কাঠামোতে স্থানীয় সরকারটা কাজ করছে, সেই কাঠামোর উপর পরিবর্তন করলে এটা ভালো হবে। জিনিসটা দলীয় করাটা অনেকটা সার্থক হবে। কীরকম? যেমন এই যে একই সময়ে আমাদের সময়ে কাকতালীয়ভাবে পশ্চিমবঙ্গ আপনার পৌর নির্বাচন এবং কলকাতা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। ওখানে নির্বাচনটা ধরনটা কি? ওখানে কিন্তু মেয়র নির্বাচিত হয়নি, ওখানে প্রত্যেকটা কাউন্সিলর নির্বাচিত হয়েছে। কাউন্সিলর, কলকাতা সিটি কর্পোরেশন 144 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। সুতরাং এই ইলেকশনের যে উত্তাপ উত্তেজনা, এটা কিন্তু সবটা ওয়ার্ডের সীমাবদ্ধ ছিল। পুরো কলকাতা ব্যাপী 1 জন 2 জন 3 জন মানুষের নির্বাচন হয় নাই, নির্বাচন হয়েছে তার কাউন্সিলর। এখন কাউন্সিলরদের ক্ষেত্রে যেটা হয়েছে, কলকাতা নির্বাচনের সাথে আমাদের একটা গুণগত পার্থক্যটা যেটা হয়েছে, যেটা দীর্ঘদিনের রাজনীতিকরণ, দলীয়করণ প্রক্রিয়ার মাধ্যমে যেটা ডেভেলপ করেছে, প্রত্যেকটা দলের লোকাল কাউন্সিলর সিস্টেম ডেভেলপ করে গেছে। দলের কাউন্সিলর কে হবেন, কাউন্সিলরের প্রতিপক্ষ কে থাকবেন, এটা কিন্তু মোটামুটি ওই এলাকাতে ডিসাইডেড হয়ে গেছে। এবং অনেকে 20 বছর 30 বছর ধরে ওই ওয়ার্ডে কাজ করছেন, ওই রকম লোকগুলোই কাউন্সিলরের জন্য আসে। এবং অনেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন, আবার অনেকে একাধিকবার নির্বাচনে পরাজিত হয়েছেন, তারাই কিন্তু ওখানে আছেন। সুতরাং এইভাবে কিন্তু এটা নির্বাচনটা হয়ে আসছে। এখন তারা যখন যেমন 144টা ওয়ার্ডের মধ্যে 97টা ওয়ার্ড, 114টা ওয়ার্ড কিন্তু এবার তৃণমূল পেয়ে গেছে। 114টা, গতবার ছিল 91টা, তাহলে বেড়েছে, তাদের ওয়ার্ডের নিয়ন্ত্রণ আরও বেড়ে গেছে। সিপিআইএম এবং কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস এবং বিজেপি, তাদের আসন সংখ্যা কমে গেছে ড্রাস্টিক্যালি, আগের চেয়েও কমে গেছে। এখন তাহলে কি হবে? এখন কলকাতা সিটি কর্পোরেশনে তৃণমূলের সরকার হবে। তো ওখানে প্রত্যেক পার্টি যখন নমিনেট করে কাউন্সিলর, তখন তারা কিন্তু ওই মেয়র হবেন এরকম কিছু লক্ষ্যে এখন তারা নমিনেশন দিয়ে থাকেন। অনেকটা সংসদীয় গণতন্ত্র, এবং একজন স্পিকার নির্বাচিত হন এবং একজন মেয়র হবেন। মেয়র কিন্তু 10 জনের একটা কাউন্সিল গঠন করবেন, এটা ফুল টাইম। আবার তার বিপরীতে যারা এখন কাউন্সিলে আছেন, তারা কিন্তু স্থায়ী কমিটি গঠন করবেন। ওখানে বিরোধী নেত্রী যারা আছে, সংসদ সদস্যের মতো যারা তারা কিন্তু ওখানে অংশগ্রহণ করবেন। তাহলে কিন্তু দলীয়ভিত্তিক ইলেকশনটা একটা নতুন মাত্রা পায় কাউন্সিলের ভিতরে, এবং সেক্ষেত্রে দলের ভিতরে গণতন্ত্রের চর্চাটাও থাকা জরুরি হবে। সেকেন্ড টাইম হচ্ছে দলীয় এখন নমিনেশনটা কিভাবে আসে, ওই যে কাউন্সিলে নমিনেশন দেয়, এটা কিন্তু একদম পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেস দেয় না, এটা জেলা পর্যন্ত এটার লিমিট থাকে। ওরাই কিন্তু ওখান থেকে কাউন্সিলর মধ্যে থেকে সিলেক্ট করে এবং তারা এটা কন্টেস্ট করে, এবং নির্বাচনের ব্যয় কিন্তু পার্টি বহন করে, দলীয়ভাবে বহন করা হয় নির্বাচনের ব্যয়টা। সেজন্য ওখানকার নির্বাচনের ব্যয়টা অনেক বিশাল সংখ্যক অঙ্কের ব্যয় হয় না, খুব সিম্পল পোস্টারিং হয়। এখানে গণসংযোগটা হয় নিজেদের ভিতরে। আবার এখানে আমাদের মতো মহিলা একজন, পুরুষ একজন, এরকম কিন্তু ইলেকশন হয় না। ওখানে মহিলা পুরুষ একসাথে নির্বাচন হয় রোটেটরি সিস্টেমে। তারা ওয়ার্ড রিজার্ভ করে, মনে করেন 144টা ওয়ার্ডের মধ্যে 1/3 ওয়ার্ড রিজার্ভ ছিল, এগুলো রোটেটরি সিস্টেমে। এইবার যদি 1, 10, 15, 20 রিজার্ভ থাকে, সামনের বার কিন্তু 2, 3, 5 এরকম রিজার্ভ হবে। মানে রোটেটরি সিস্টেমে ওয়ান্স আপনি ইলেক্টেড হলেন, একবার পাবেন সুযোগটা, সেকেন্ড টাইম পাচ্ছেন না, সেকেন্ড টাইম এটা উন্মুক্ত হয়ে যাবে।
আপনাকে ইলেকশন করতে গেলে এবার সবার সাথেই কন্টেস্ট করতে হবে, থার্ড টাইমে যাবে, ফোর্থ টাইমে এসে আপনি আবার এখান থেকে এটারে ঘুরে আসবে রোটেট করে। তো ওখানে হয় কি একটা ওয়ার্ডে একজনের কাউন্সিলর, পুরুষ হোক মহিলা হোক, সুতরাং ওখানে ওই কন্ট্রাডিকশনটা হয় না। আমার এখানে কি হয়েছে দেখেন, তিনটে ব্যালট নিয়ে একজন ঢুকেছেন, আমার নিজের এই পোলিং অফিসারের কাছ থেকে এটা নেওয়া কালি লাগানো এবং আমার নাম্বার চেক করা, তারপরে সই করে ব্যালট পেপার নিয়ে ঢুকে সিল মেরে আসা, এগুলো তো আমার 5 মিনিট লেগেছে, 5 মিনিট। এবং পরবর্তীতে কাজের ক্ষেত্রেও নানান ধরনের কাজের ক্ষেত্রে নানা সমস্যা overlapping দেখা সমস্যা যায়, কার হচ্ছে। কোনটুকু সুতরাং কাজের অধিকার। দল ভিত্তিক করতে গেলে সেই জন্য বলছি আইন কাঠামো শুধু এখন থেকে দলীয় ভিত্তিতে হইবে এটা বলে দিলে হবে না, আপনার কাঠামোটারও পরিবর্তন করতে হবে, আর লোকাল পার্টি ইউনিটগুলোকে ডেমোক্রাটাইজ করতে হবে। আদারওয়াইজ এখানে কিন্তু এবার দেখা গেছে আপনি যে এখন আমরা অনেকগুলো জিনিস সারফেসে নিয়ে আসছি না, এগুলোই কিন্তু আসা উচিত। যেসব কেন্দ্রগুলোতে ওয়ার্ডগুলোতে বেশি সহিংসতা গণ্ডগোল হয়েছে, এগুলো কিন্তু বেশিরভাগ ওয়ার্ড কাউন্সিলরদের মধ্যে বিদ্রোহী এবং উইদিন দ্য পার্টি হয়েছে। কিন্তু আওয়ামী লীগের যে অফিসিয়াল প্রার্থী এবং যে নন অফিসিয়াল প্রার্থী আর 2-3 জন আছে, তাদের মধ্যে কিন্তু বেশি গণ্ডগোলগুলো হয়েছে। কিন্তু আপনি জাস্ট এটা একটা খোঁজ নিয়ে দেখেন। সুতরাং এই পার্টি ডিসিপ্লিনও তো নাই, এটাকে পার্টিকে তো একটা ডিসিপ্লিন আনতে হবে। যারা ক্যান্ডিডেট হবে তাদেরও কিন্তু লোকাল গভর্নমেন্টের উপরে একটা ট্রেনিং থাকতে হবে, একটা ভিশন থাকতে হবে, ওটা নাই। কিন্তু আমরা সব আলো ফেলেছি মেয়রদের উপরে, সব ইশতেহারগুলো মেয়রের ইশতেহার, ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সাথে কোনো সম্পৃক্তি নাই। তো এই বিশৃঙ্খলাগুলো কিন্তু রোধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিলে, দলীয় ভিত্তিক করলে ভালো হবে, মন্দ হবে না। তাহলে কিন্তু কিছু ভ্যালু অ্যাড হবে, কিছু মূল্য সংযোজন হবে, আদারওয়াইজ এটা আরও নিচের দিকে যাবে। কারণ এখন এই অবস্থায় যদি দলীয় ব্যবস্থায় নির্বাচন হয়, তাহলে কিন্তু ঘোষণা দিয়ে দলীয় লোক আসবে এবং দলের বাইরের লোক আর ঢুকতে পারবে না, এটা জনগণের প্রতিষ্ঠান থাকবে না, একটা দলের প্রতিষ্ঠান হয়ে যাবে। কিন্তু ওই সিস্টেমে করলে, পার্লামেন্টারি সিস্টেমে করলে, কম বেশি পপুলারিটি যারা আছে সেই কিন্তু ভিতরে থাকবে, অভ্যন্তর থেকে তারা আন্দোলন করতে পারবে। আর আর পরিসরটা ভাইব্রেন্ট হবে, পরিসরটা প্রাণবন্ত হবে। কারণ তখন কিন্তু যোগ্য যারা মেয়রের, যেমন ধরেন উত্তরে আপনার 16 জন বোধহয় ক্যান্ডিডেট ছিলেন মেয়রে, 20 জন, তাহলে মেয়র অ্যাসপিরেন্ট যারা, তারা কিন্তু কাউন্সিলর হওয়া লাগতো। কাউন্সিলর হতে গেলে কিন্তু তারা কিন্তু হারিয়ে যেতেন না। এখন তো একজন নির্বাচিত হয়েছেন, বাকিরা হারিয়ে গেছেন, তারা কিন্তু অর্ধেক কিন্তু হারিয়ে যেতেন না, কিন্তু তারা থাকতেন কাউন্সিলের ভিতরে, তাহলে কিন্তু কাউন্সিলটা শক্তিশালী হতো। জি স্যার, আমরা একটু নাজমুল হাসান স্যারের কাছে যাব। জি, আমরা এই বিষয়টি একটু জানতে চাইবো যে আসলে মানুষ তার প্রথম যে সেবাটা পেতে চায়, ঘরের কাছের যে সেবাটা, সেটা অবশ্যই কাউন্সিলরের কাছে। ফলে প্রথমে যে যাদের কাছে আমরা যাব, তার কাছ থেকে সেই কাউন্সিলরদের নিয়ে স্যারও যেটা বলছিলেন, আলোটা নেই। এবং শুধু আলো নেই তা না, কোনো কোনো ক্ষেত্রে অন্ধকারও দেখেছি। কারণ কাউন্সিলরদের মধ্যেই কিন্তু কোনো মেয়র প্রার্থীর বিরুদ্ধেই কিন্তু অভিযোগ তীব্র আমরা পাইনি। যে ধরনের ছোটোখাটো যেগুলি বিচ্ছিন্ন ঘটনা বলছি আমরা, সেগুলি সবই বেশিরভাগ কাউন্সিলরদের মধ্যে। তো স্যার, আমরা একটু জানতে চাই যে এই নির্বাচনে এই যে একটু ভিন্ন যেই মাত্রাটা আছে, যে কাউন্সিলরদের নির্বাচন, কাউন্সিলরদেরকে যে মনোনয়ন দেওয়া হয়েছে, পার্টির মধ্যে নানান মতভেদ আছে, সেগুলি মিলিয়ে কাউন্সিল ইলেকশনটা আলাদা করে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে কাউন্সিলরদের ইলেকশনটা আসলে কেমন হয়েছে মেয়র ইলেকশনটা ছাড়া। স্যার, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে নিলে আমাদের জন্য অনেক সুবিধা হচ্ছে। থ্যাংক ইউ। বাংলাদেশ এখনই নিচ্ছে একটি বিরতি।